সে কাকে, আর একালে রাধারা আসে ওই চেপে বুকে। নীলুদা, কেউ শুনতে পেলে কি করবে? বলে কি করবে আমায়? হ্যাঁ, আমি হলাম তোমাদের বাড়ির একমাত্র চাকর নীলকণ্ঠ। কলেজের পেন্সার পেন্সিসার সহ এমন কেউ নেই যে আমাকে না চিনে। হ্যাঁ নীলুদা, তা মাস্টার মশাই, তুমি চুপচাপ দাঁড়িয়েছো কেন? হ্যাঁ, বুঝেছি আমি এসে পড়া তোমাদের রসভঙ্গ হলো বুঝিয়ে। না 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 না, তুমি তো সেই মাস্টার নও। দিদি ভাই, ওই সেই মাস্টারকে ছেড়ে বুঝে আবার এই মাস্টারের পাল্লায় পড়েছো। নীলুদা, এমন দশটা পুকুরে ডুব দেওয়া আমি একদম পছন্দ করি না। হ্যাঁ করি, কেমন বংশের মেয়ে তুমি? হ্যাঁ নীলুদা, আমি পারণের ধর্মদাতা। ধর্মদাদা? হ্যাঁ নুরুদা, ধর্মদাতা। যদি আসে আমি আর জ্বলন্ত প্রমাণ করবো। এক মায়ের পেটে না জন্মালো, এক রক্ত দেহে না থাকলো, এই পাতানো দাদা সহদর দাদার চাইতে কোনো অংশে কম নয় নীলুদা, কোনো অংশে কম নয়। আপনার নাম? চন্দন। আশীর্বাদ করো নীলুদা, আমি যেন চন্দনের মতো পবিত্র হতে পারি। বাবার আমি চোখের বাড়ি এ মাতা আমায় সহ্য করতে পারে না। সবাই আমাদের নির্ণয় ধিক্কার দেয়। তোমরাও যেন তোমরাও শুধু আমার ঘৃণা করে সরিয়ে দিও না নীলুদা। তোমাদের ফল জানিতে এই আলো দাও প্রাপ্তি একটু ঠাই দিও নীলুদা, একটু ঠাই দিও নীলুদা, নীলুদা, তুমি হঠাৎ এখানে? আরে হঠাৎ কই দিদি ভাই, হঠাৎ না, ওই কর্তার বন্ধুকে আসতে বাধ্য হয়ে। কি বলছো? বাপি এসে গেছে? হ্যাঁ, এসেই আমার উপরে হুমু চাপি। জানের কণ্ঠ, এক্ষুনি গিয়ে বল দিদি ভাইকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, আজ 2 সপ্তাহ হয়ে গেল মামুনিকে দেখি না। এতক্ষণ তুমি বলনি কেন নীলুদা? সেই কখন আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। এসো এসো, শিগগির এসো নীলুদা, শিগগির এসো। দেখো ওদের কি কাণ্ড। হ্যাঁ, যত দোষ এই নন্দ। এরা বাপে ছিয়ে মিলে শেষ পর্যন্ত আমাকে পাগল করে ছাড়ে। পাগল। যেন তুমি বিয়ে করো, আশীর্বাদও তিনি সেরে গেছেন, তার অন্তিম আদেশ তুমি অমান্য করো না ভাই। কিন্তু বৌদি, কোনো কিন্তু নয়, বাবার নির্ধারিত লগ্নেই তোমাকে বিয়ে করতে হবে। আমি নিরুপায় বৌদি। পাগল, হ্যাঁ বৌদি, আমি পারুলকে পাকা কথা দিয়ে এসেছি। পারণকে তোমায় ভুলতে হবে পাগল। না বৌদি, না, তা হয় না বৌদি। তার সঙ্গে আমি সার খেলা খেলেছি, তাকে ভুলে অন্য কারো গলায় মালা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় বৌদি। এটা কিছুতেই সম্ভব নয়। ঠাকুরপো, পারণকে তোমার ভুলতে হবে। ঢাকার মেয়ে, মান সম্মান বংশ মর্যাদার প্রশ্ন জড়িয়ে আছে। তাছাড়া তুমি সাবালক, শিক্ষিত, না বললেও তুমি সবকিছু বুঝতে পারছো।
এছাড়া আর যে আমাদের কোনো উপায় নেই। কিন্তু কিন্তু বেশ, তোরই যা ইচ্ছে তাই কর। বড় হয়েছিস তো, সবাই কিছু বুঝতে পেরেছি। আর আমি কে? দাদা, তখন বাবা বলছি, তখন তোর এই দাদার কথা শুনতো। এখনই সাবালক হয়েছি তো, সে আমার পালক। তুমি চুপ করো দাদা। বলি, দাদাকে চুপ করতে বলো। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি দাদা, জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের উত্তর তোমাদের কাছে লাগালাগি থাকবে দাদা। সত্যি পাগল, আমরা স্বপ্নেও কখনো ভাবতে পারিনি তুমি আমাদের অবাধ্য হবে। বৌদি, এতদিন যে দাদা বৌদি না হলে তোমার চলতো না, যে দাদা বৌদির কথা তুমি বেদ বাক্যের মতো মেনে চলতে, সেই দাদা বৌদির আদেশ মাথায় নিয়ে আমি বৌদি, দাদা, তোমাদের আমি কথা দিচ্ছি, পারুলের মায়া ত্যাগ করে বাবার প্রতিশ্রুতি দেওয়া অনুযায়ী সেই মেয়েটিকে আমি বিয়ে করবো। আমার পাগল। দাদা তুমি যাও, দাদা তুমি যাও, তোমার বাবুকে বলে নিয়ে এসো 22-এর লগ্নই পাকা রইল। মালিনী যোগের এই সেন বংশের ছেলে কথা দিয়ে কখনো কথার খেলাপ করবে না দাদা, কখনো কথার খেলাপ করবে না। আমি জানতাম বলবো, আমি জানতাম এই পূর্বের সূর্যবংশী হলো উত্তম আমাদের অবাধ্য হবে না। আরে আরে দেখতে হবে, ওকে আমার ভাই, ওকে আমার ভাই, জানো বলবো, ওকে যে আমার জীবনের চেয়েও, এই জীবনের চেয়েও, এই জীবনের চেয়েও ভালোবাসি। আমি জানি দাদা তুমি আমাকে কতখানি ভালোবাসো। অন্য 10 জনের দাদার চাইতে আমার এই দাদার আকাশ পাতাল পার্থক্য। আর তোমার এই বৌদি বুঝি তোমায় ভালোবাসে না? না বৌদি না, তুমি ও কথা বলো না বৌদি, তুমি তো আমাকে গর্ভে না ধরেই আমার মা হয়েছো। হ্যাঁ বৌদি, ভগবান আমাকে কেড়ে নিয়ে যাবেন বলেই বোধ হয় তোমাকে আমার সংসারে আমার মা করে এই সংসারে পাঠিয়েছে। আমার পাগল, বলো বৌদি, তুমি না থাকলে আমি আমার মা হারানোর ব্যথা কে জুড়াতাম বৌদি। শোনো, এতদিন তো আমি জুড়িয়েছি, এবার আসছে আমার ছোট বোন। বৌদি, লজ্জা পেলে বুঝি ভাই? হয় ভাই হয়, প্রজাপতি উড়বার সময় হলে সব শ্রীমানেরই এমন লজ্জা একটু আধটু হয়। আমি কেন হাসতে পারছি না? খুশিতে খুশিতে আমার মন কেন নেচে উঠছে না? কিন্তু একটা অজানা আতঙ্কে আমার সারা দেহ কাঁপছে।
বন্ধ কর গোবিন্দা, এ গান তুই বন্ধ কর। আমি আমি পারছি না রে গোবিন্দা, আমি আমাকে আর রক্ষা করতে পারছি না। তাহলে কাজটা শোনো বাবু। কাঁদছি। তুই কি বলছিস গোবিন্দা? আমি কাঁদছি না, না গোবিন্দা না, আমার মেয়ে নাই বাজবে, নহবত বাজবে, ওর আলো করে না ঘরে আসবে। এর চেয়ে আর বেশি আনন্দ কি হতে পারে রে গোবিন্দা? দেখ গোবিন্দা, আলো করেছে রে। আমি মনের আনন্দে হাসছি গোবিন্দা, আমি হাসছি। ব্যাপারটা হলো কি, ছোট বাবু কাঁদছে, বলতে কোনো সারা শব্দ নেই। কি জানি বাবু, আমি ভিক্ষুক আদার ব্যাপারী হয়ে জাহাজের খবরে আমার দরকার। জলে ডাল পাকিল, পাশাও গেল, সব হইল দুরাশা। বুলবুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা। বুলবুলে তুই সম্মানিত দর্শক যাত্রাময় দর্শকবৃন্দ, আপনারা উপভোগ করছেন বেতরা শৌখিন নাট্য গোষ্ঠীর উদ্যোগে বইখানা জেল থেকে বলছি। বইখানা শেষ হতে বেশ কিছু সময় লাগবে, আশা করি ধৈর্য সহকারে শুনবেন। সেই সঙ্গে আমি উত্তমকে স্টেজ আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উত্তম, উত্তম, আজকে আমাদের যাত্রাপালা জেল থেকে বলছি। জেল থেকে বলছি বইয়ের যিনি নায়কের ভূমিকায় অভিনয় করছেন তিনি হচ্ছেন মনোরঞ্জন ভৌমিক। ওনার অভিনয়ে সন্তুষ্ট হয়ে জাগিরের প্যানেল চেয়ারম্যান ওনাকে 100টি টাকা দিয়ে উপহার দিয়েছেন এবং ওনাকে দোয়া করেছেন। সেই সঙ্গে ওনার মেয়ে এবং ভাগ্নি দুজনেই তাকে 100 করে 200 টাকা দিয়ে তাকে আশীর্বাদ করেছেন। আশা করি আপনারা যে বইখানি বাকি আছে আপনারা ধৈর্য সহকারে শুনবেন। ধন্যবাদ। শুনিয়েছেন, আমি জানি না আপনাদের মনে কতটুকু দাগ কাটতে পেরেছেন। আশা করি উনি ওনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। কোটাল ইউনিয়নের 7 নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি লেকত আলী লেকত ভাই তাকে 100টি টাকা দিয়ে দোয়া করেছেন এবং আপনারা দোয়া করবেন। আমাদের শিল্পবৃন্দ যারা আছে সবাই আমাদেরই এলাকার ছেলে, আমাদেরই ভাই, আমাদেরই সবকিছু। আপনারা সবাই দোয়া করবেন আপনাদের যেন মনোরঞ্জন করতে পারে। ধন্যবাদ। দরকার নেই, আর আমার থাকতেও দরকার
আর বলবেন না মাসি, শালার বড় দাদু একটা টুকটুকি কোণে জুগিয়ে দিবে বলে আজ 5 মাস ধরে ঘোরাচ্ছে। টাকা ধার নিয়েছে, হিসাব করলে ওই একটা অঙ্কের বই হয়ে যাবে, কিন্তু পাত্রের বেলায় কাজ করা। কি করবো বলুন তো মাসি? মাসি মাসি করছো কেন? কে তোমার মাসি? আগে আপনি। আরে দেখেই তো বুঝতে পেরেছি আপনার জ্যোতিষী বাবুর মেয়ে। জ্যোতিষী বাবু আমার দাদু, আর সেই সূত্রে আপনি আমার মাসি হন। এই বটি দিয়ে তোর নাতিকে আমি খুঁচিয়ে দেবো আজ। কেন মাসিমা? আবারও মাসি বলছি, কোন জঙ্গলে বাস করো? হ্যাঁ, দাদুর বউ কোনোদিন মাসি হয় নাকি? এ? দাদুর বউ? তার মানে এই জ্যোতিষী বাবুর কপালে এমন সুন্দর বউ জুটলো, কিন্তু আমার লটারিতে একটা পেঁচাও জুটলো না। তাই একটা কথা বলবো মাসি? আবারও মাসি থুরি। আপনি আমার দিদি, দাদিদি, শাঁখা সিঁদুর কিছুই তো দেখছি না। শাখা সিঁদুর পড়লে ওই মুখ ফোড়া বংশের বউ নাকি অকালে বিধবা হয়, তাই ওই মুখ ফোড়ো শাখা সিঁদুর পড়তে দেয় না। কিন্তু এই 72 বউরার সঙ্গে এই ঘর করছেন কিভাবে? কষ্ট হয় না? আবার 100 বার হয়। ভালো বল ছুটিয়ে দিবে বলে ওই দাদার কাছ থেকে মিছে কথা কয়ে নিয়ে এসেছে, কিন্তু ভালো বল ছুটিয়ে দেওয়া তো দূরের কথা, ওই মুখ পুরো মিনসে তার তৃতীয় পক্ষের বউ বলে আমাকে। এ দিদি, আর আমি শুই খাটের উপরে, আর ওই মরা নিচে শুয়ে নাক ডেকে মরার মতো ঘুমায়। সারা রাত কোলবালিশ বুকে চেপে এপিট করে ছটপট করে আমার রাত কাটি। সে যে কি যন্ত্রণা নাতি, তোমাকে বলে বুঝাতে পারবো না। বুঝাতে হবে না দিদি, বুঝাতে হবে না, সবই আমি বুঝি। আমি তো তোমারই মতো একই দুঃখের দুঃখী। আমিও তো তোমার মতো এই কোল বালিশ চেপে রাত কাটাই। আহারে নাতি, সবই কপাল কপাল। চেয়েছিলাম একটা ফুটফুটে বর, ওই বরটাকে নিয়ে খাটের উপরে মনে সুখে রাত কাটাবো, কিন্তু কোথা থেকে ওই খাটের বড় এসে কপালে জুটলো। আমিও তো তোমার মতো সুন্দর টুকটুকে একটি বউ চাই, কিন্তু পাচ্ছি কোথায় বলো? আরে নাতি, বড় দেরি করে এলে যে, আর 2 দিন আগেই আসতে পারতে। বলো না দিদি, বলো না, আর বলো না। এই দুঃখে যে আমার বুক ফেটে যাচ্ছে।
দিদি না বলে আমার নাম ধরে রেখো। এই যাকে সারা নাম দে, তোমার মাথায় রক্ত চিন্তা। ফুটি ফুটি করো না বলছি। বাড়িতে একজন ভদ্রলোক এসেছে। অন্য সময় তুমি যা ইচ্ছা তাই বলে রেখো, পুঁটি ঘটি বাকি যা ইচ্ছা তাই, কিন্তু এখন একজন ভদ্রলোক এসেছে, সুন্দর করে বলো। ভদ্রলোক, ওই যে এ ফটিং চাল। ফটিক, হ্যাঁ, শালা ফটকা। এই ধুর, তোমার সাহসটা কম নয়। তুমি আমার বাড়ি পর্যন্ত ধাওয়া করেছ। এ, না এসে উপায় কি বলুন? না, সে পাই কি গেলে? এ টাকা দিতে দিতে হাতের তালু ক্ষয় হয়ে গেছে, অথচ পাত্রীর বেলায় কাজ পাল্লা। তোমাকে বলেছি নাকি? বলেছি আমার টুটিকে। কি বলেছো? কি বলেছো? কি বলেছো আবার বলো। জানো না কিছু লেখা? কেল্লাকে বাড়িতে এসে উঠেছে এক কুমিরটার সঙ্গে রসালা। বুড়ি ছুরি হলে ছয় কথা আছে। নজর করতে কি আর রক্তে আছে? তা যুবতী ওকে বস করার মুরত কি তোমার আছে? কি বললে? মানে মানে যদি বুঝতে, তাহলে দাদাকে ফুসলিয়ে ফাসলিয়ে আমাকে বাড়িতে এনে দ্বিতীয় পক্ষ করে রাখতে না। ওটি ফের ফুটি হাতে আছে বটি, ফুটি ফুটি করবে না। তোমার ওই লাঠি তোলার আগে আমার এই বটি দিয়ে তোমাকে 14 ধাপ আমি দেখিয়ে দেব। কি বললে হারাম যাবি? ঘরের বউ বলে ওই পরের সঙ্গে খোলাখুলি, তারপর আমার চোখ রাঙানি। আর যদি তোর বুঝামুখ আমি ফেটে না দিচ্ছি, আমি ঘন যুধিষ্ঠি বাচ্চাই নই। এই দরজাটা বন্ধ করে দিয়ে গেল গা। জানি হ্যাঁ ঘটকের উপর আসলে তুমি পাত্রীর জোগাড় করতে পারোনি, তাই বইয়ের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে কেটে পড়লে। ঠিক আছে, তোমাকেও আমি এত সহজে ছাড়বো না। শেষ পর্যন্ত তোমার ওই যুবতী বউকে আমি ম্যানেজ করব। নইলে বৃথাই আমার নাম ফটিক চাঁদ নয়। পালিয়েছে সাতপদ। যেতেই হবে। কত পাকা পাকা মাথা আমার কাছে হার মারলো। আর এত একেবারে এমনি কি আর ঘটক নাম বাদিয়েছি? এই যে ঘটক, আরে চন্দন বাবু যে বসতে আমি আসিনি। তবে আর এসে আপনার দেখা না পেয়ে সূর্যমতির সঙ্গে দু চারটা কথা বলে চলে গেছি। আমার সঙ্গে কিন্তু জরুরি কথা। আচ্ছা বলছি, আপনার হাতে তুলে দিয়েছিলাম। কথা আপনার আমাকে দিয়েছিলেন। পার্বণ সূর্যমুখীকে ওই সৎ পাত্রে তুলে দেব বলছে। সে কথা কি আপনি রেখেছেন? আরে দূর, রামকান্না কি করে? আমি নিজেই তো সৎপাত্র সেজে তৃতীয় পক্ষের বউ করে নিয়েছি। খবরদার ঘটক কথা।
বাঘের মরার হাতে আমার বোনকে তুলে দেওয়ার জন্য আমার বোনকে আমার বাবার কি দৃষ্টি আর দিনাতা নির্যাতন থেকে উদ্ধার করে আনিনি। আরে দূর আত্মহত্যা করতে না পারুন, আমার বোনকে আপনি ফিরিয়ে দিন। আমি তার কাঁধে ভিক্ষের ঝুলি তুলি তবু এভাবে জীবনকে পুড়িয়ে মারতে দেব না। আরে দূর পাত্র হিসাবে আমাকেই বা এত খারাপ ভাবছো কেন? বউ ছাড়া আমার আর কি নেই বলো? না হয় চুলগুলো একটু একটু উঠে গেছে, কান কটা পড়েছে, তাতে হয়েছে নাকি? জ্যোতিষী আমার হাত দেখে বলেছে 113 বছর 14 মাস গরম আয়ু, ততদিন তো তোমার বোন সুখেই থাকবে। খবরদার, খবরদার। আপনাকে আমি আরো 1 মাস সময় দিয়ে গেলাম। এর মধ্যে সূর্যমুখীকে যদি পাত্রস্থ করতে পারুন আর না পারুন আমার বোনকে আপনি ফিরিয়ে দিবেন। আর যদি এই বিন্দু মাত্র ক্ষতি হয় তাহলে আপনাকে খুন করে আমি জেলে যাব। আলু বাবার আমি তেজ্য পুত্র, আত্মীয়রা আমাকে অখি ভক্তি আমার প্রতি বিমুখ, জগতে দাঁড়াবার স্থান আমার কোথাও নেই। সুতরাং খুবই খারাপই করে জেনে যেতে আমার এখানে সালাই খাও। আমাকে ভয় দেখানো, এই সমস্ত ভয় আমার নেই ছোকরা, ওসব ভয় আমার নেই। আমাকে দেখাচ্ছে ভয়। আরে দূর, আরে দূর। একমাত্র পুত্রকে না দেখে কি থাকা সহজ কথা। জয়ন্ত বিলেতে পড়তে গেছে, মাঝে মাঝে 2-1টা চিঠির উপর নির্ভর করে মনকে সান্ত্বনা দেই, কিন্তু যুধিষ্ঠির এখন আসছে না কেন? 10টার মধ্যেই তো যুধিষ্ঠির আসার কথা ছিল। কথা যখন দিয়েছে আসবে, পৃথিবী থেকে ওই যুধিষ্ঠির ঘটকের কথা কখনো দুটো হবে না। এসো যুধিষ্ঠির, তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। বলো, বসো। তারপর যে ছেলেটির ছবি আনার কথা ছিল সেই ছবি তুমি এনেছো? আর দূর, আনবো না আবার। হাতে কি আর ঘটক পাঠিয়েছি? এই দেখো। চমৎকার। আর দূর, যুধিষ্ঠির ঘটকের পাত্র চমৎকার না হয়ে যাবে কোথায়? পাত্রের লেখাপড়া, বিষয় সম্পত্তি আর তার দাবিদার সম্পর্কে তুমি সব আগে থেকে আমাকে বলে রেখেছো। সে সম্পর্কে আমি আর তোমাকে প্রশ্ন করবো না। আগে হ্যাঁ, আমি ডায়মন্ড হারবারে বলেছি আর কলকাতাও বলছি, এমন ছেলে হাজারে একটা মেয়ে। মেয়ে কেউ আপনার সাক্ষাৎ সরস্বতী, একেবারে রাত দুটো হয়ে যাবে। তাহলে বিয়ের দিন স্থিরটা কার বিয়ের কথা বলছো বাপি? বল তোমা কার? আরে আমি কি করে জানবো? আচ্ছা, এই ছবিখানে দেখ তোমা, দেখতে কেমন লাগছে? ভালো।
এসেছে? বাপি আছে বাপি। না না না, বাইরে কেন? আর নীলু, এই ভদ্রলোককে ওই পাশের ঘরে বসিয়ে চায়ের ব্যবস্থা করে দে। আর নুন, চার সঙ্গে জল খাবার না হলে। আরে হবে মশাই, সবই হবে। আপনি ওই পাশের ঘরে যান, সবই পাবেন। যাচ্ছি, আমি যাচ্ছি। ওই হে নীলকণ্ঠ না হলুদ কণ্ঠ, চার জল খাবার নিয়ে এসো। আরে দূর। বল মা, তুই কি বলতে চেয়েছিলি? আমার বিয়ের জন্য তোমায় ভাবতে হবে না বাপি। আমি কলেজের একজন সহপাঠীকে পারুল, আমি ভালোবেসেছি বাপি। পারুল, তাকে ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না বাপি। আমি যে তাকে কথা দিয়েছি বাপি। আমিও যে ওই যুধিষ্ঠির ঘটককে কথা দিয়েছি। বাপি পারুল, তুমি আমায় ক্ষমা করো বাপি। ওর মেয়েটুকুটা ছেলে, রূপ আছে, বিষয় সম্পত্তি যা আছে যথেষ্ট বাপি। তুমি দেখে নিও, অসুখে আমি হব না বাপি। আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তুই পারছিস পারুল? কেন পারবো না বাপি? তোমার আদর্শই যে আমাকে সত্যকে স্বীকার করতে শিখিয়েছে বাপি। পারুল, এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখ। তা হয় না বাপি। মেয়েরা যে হৃদয় একজন উৎসর্গ করে বাপি, সেই হৃদয় নিয়ে আর কারোর সঙ্গে দর কষাকষি করতে পারে না বাপি। পারুল, পুজো হয়ে যাওয়া ফুল নৈবেদ্য সাজিয়ে ধর্মের ঘর পাপের অঙ্কে ভরাতে চেয়েও না বাপি। সে ফল শুভ হবে না বাপি, ফল শুভ হবে না। উফ, মাথায় যদি একটা বাজ পড়তো বোধ হয় আমি এত ব্যথা পেতে হবে না। মা মরা দূরের মেয়েকে স্নেহ ভালোবাসা দিয়ে আজ তার এই প্রতিদান। কি উপায়ে পারুলের সঙ্গে দেখা করি? কি উপায়ে পারুলের সঙ্গে দেখা করি? আমি কিছুই উপন্যাসটা বুঝতে পারছি পড়তে না। পড়তে চোখে জল এসে পড়লো। কথা বলছো না কেন? আরে কি হয়েছে তোমার, বলো না। পারুল, হাতে আবার মিষ্টি। ও, আসতে দেরি হয়েছে বলে তুমি আমাকে ঘুষ দিচ্ছ? তবে কি? না না, বলো তো, বলো, তুমি বলো। সে কার বিয়ের মিষ্টি? আমার বিয়ের মিষ্টি। পারুল, কথা শোনো পারুল। মৃত্যুর আগে বাবা একজনকে কথা দিয়ে গিয়েছিলেন, আমি বাড়িতে গিয়ে দেখি আশীর্বাদের পর্বটাও শেষ হয়ে গেছে। হ্যাঁ, পারুল, তাই আমি বাধ্য হয়ে নিরুপায় হয়ে হায় ভগবান! অনেক কষ্ট হবে।
হয়নি পারুল। না, তুমি আমাকে ক্ষমা করে পারো। আমাকে আমাকে তুমি ক্ষমা করে অন্য কারোর গলায় তুমি বরমাল্য দিয়ে দাও। না, তাকে তুমি স্বামী হিসেবে মেনে নাও। আমি আমি আমার এই চোখের কামনা করবো। দুঃখের কুয়াশায় যার জীবন তুমি ঢেকে দিলে, এই দিনের সূর্য আর কোনদিন উঠবে না গো। কোনদিন না। জীবনটা আমার এখানে শেষ হয়ে গেল। আর আমার বিয়ে হবে না। পারুল, বাবার কাছ থেকে আমাকে অনেক দূর চলে যেতে হবে। দুদিন পরে সবাই আমার দিকে আঙুল দেখিয়ে বলবে, হয় যাচ্ছ অবৈধ সন্তানের মা। সন্তানের মা। তুই কি বলছো পারুল? উত্তম, আমি যা সন্তান সম্ভব। না! তোমারই রক্তের অংশীদার হয়ে আমার গর্ভে জন্ম নিয়েছে নতুন এক অতিথি। তুমি চুপ করো পারুল, তুমি চুপ করো। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার চোখের সামনে এই পৃথিবীটা ঘুরপাক খাচ্ছে। আমি না আমি দিনকে দিন জ্ঞান হারিয়ে ফেলেছি। উত্তম, যাও, তুমি চলে যাও। এই মহাপাপের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয় পারুল। আমি ওই আত্মহত্যা করি। তুমি কোনো সর্বনাশ করো না। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় থাকো না কেন, জীবিত অবস্থায় থাকো, আমি তোমারই ধ্যানে জীবন কাটিয়ে দেবো। পারুল, আমি যে আমার ভালোবাসার চরম পাওনা পেয়ে গেছি, সেই পাওনাই হবে আমার নারী জীবনের সম্বল। যাও, তুমি চলে যাও। না না পারুল, না, আসতে দাও। তোমার বাপিকে আসতে দাও। আমাকে আমাকে আমার পাপের উপযুক্ত শাস্তি পেতে দাও পারুল। না, না, দেবতার অমর্যাদা কি পূজারী সইতে পারে? না দেবতা, তুমি চলে যাও। এই শূন্য মন্দিরে বসে আমি শুধু সারা জীবন তোমার তপস্যা করব। তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি শেষ হয়ে যাই, তাতে কোনো দুঃখ নেই। যাকে তুমি অগ্নি সাক্ষী করে ঘরে এনেছো, তাকে তুমি সুখী করো। পারুল, তুমি কি পাশানি, পাশানি? এই শত আঘাত বুকে নিয়ে
যেখানেই যাও ভালো থেকো, যেখানেই যাও ভালো থেকো, সুখেই না হয় দুঃখে আমায় রেখো, যেখানেই যাও ভালো থেকো, যেখানেই আমি আছি যত, আমি আছি যতদিন বেঁচে আছি, রব পাশাপাশি, এইটুকু শুধু মনে রেখো, যে রেখো, যেখানেই যাও ভালো থেকো, যেখানেই যাও ভালো থেকো। ভালোবাসি, কি যে ভালোবাসি, কত ভালোবাসি, কত ভালোবাসি, কি যে ভালোবাসি, এইটুকু শুধু রেখো, যেখানেই যাও যেখানেই
সে বিয়ে করেছে, তার ঘরে নতুন বউ নিল। আমার এই কথাটা শূন্য নিল না, শূন্য নিল না। পড়ে গেছে, কে পড়ে গেছে, কোথায় পড়ে গেছে? দেখি এই যে আমার পারুল মা, তবে আজ কেন অসুখ বিসুখ করেনি তো? আচ্ছা নীলু, তুই জলদি করে যা, ডাক্তার বুসকে একবার ডেকে নিয়ে আয় তো। বাপি, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি কেন রে মা? ও হ্যাঁ, তোর কি কোনো অসুখ বিসুখ হয়েছে মা? হয়তো অসুখ করেছে বাপি। কি হয়েছে মামনি? এত ডাকাডাকি কেন? দেখো তো ডাক্তার বোস, হঠাৎ করে সেন্সলেস হয়ে গেল কেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বাতাস কর নীলু, বাতাস কর। মিস্টার রায়, হ্যাঁ ডাক্তার বোস, হঠাৎ তুমি চমকে উঠলে কেন? কি হয়েছে আমার মামনি? কথাটাকে আমি এখানেই বলবো। হ্যাঁ বলো। নীলকণ্ঠ আমার পুরনো চাকুর, আমার বিশ্বস্ত। মিস্টার রায়, আসলে আপনার মেয়ে মা হতে চলেছে। এ কখনো হতে পারে না ডাক্তার বোস, তোমার হয়তো ভুল হয়েছে। ভুল হয়নি। সম্পূর্ণ সত্য বাপি। পারুল, আমি ভুল করেছি বাপি, মহা ভুল করেছি। জীবনের সেই ভুলের সংশোধন আর কোনোদিন হবে না বাপি। নিশ্চয় হবে। কে তোর এই সর্বনাশ করেছে বল, সেই স্কাউন্ডারটার নাম বল, আমি তার সঙ্গে তোর বিয়ে দিয়ে যাব। না বাপি, সে অন্য একটা মেয়েকে সে বিয়ে করেছে বাপি। স্কাউন্ডার! আইনের সাহায্যে আমি তাকে সমুচিত শিক্ষা দেব। বল মা, কি নাম তার, বাড়ি কোথায়? সেটা আমি বলতে পারবো না বাপি। কেন পারবে না? আমি তো তাকে ভালোবাসি বাপি। তার কোনো অমর্যাদা হোক, আমি সেটা চাই না বাপি। সে তোর সঙ্গে প্রতারণা করেছে। ভালোবাসাকে মহান রাখতে বাপি আমি তাকে মার্জনা করে দিয়েছি। আমি তাকে মার্জনা করে দিয়েছি বাপি, আমি তাকে মার্জনা করে দিয়েছি। কত ফুলি তো দেবতার পায়ে ঠাই পাওয়ার আগে মাটিতে ঝরে যায় বাপি। সে দেবতার দোষ নয়, ফুলেরই দুর্ভাগ্য বাপি। সে ফুলের বলুন মিস্টার রায়, এই
বিপদে তুমি আমাকে বাঁচাতে পারো ডাক্তার বোস। আমি কি করতে পারি বলুন? হয় কোনো বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমার মরবার ব্যবস্থা করো, না হয় অপারেশনের ব্যবস্থা করো। এখন আর তা সম্ভব নয় মিস্টার রায়। 2-5 হাজার যা লাগে আমি দেব। ক্ষমা করবেন মিস্টার রায়, টাকা কড়ির লোভে ভ্রূণ হত্যা করে সেবা ধর্মের অমর্যাদা আমি করতে পারবো না। আচ্ছা চলি, নমস্কার। কি করি, কি করি আমি এখন? দুদিন পর কথাটা প্রকাশ হয়ে গেলে এই লোক সমাজে আমার মুখ দেখানোই ভার হয়ে যাবে। লিলু, লিলু রে, বলুন বাবু, লিলু, লিলু রে, এই হতভাগা, তুই তুই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল বেঁচেছিস লিলু। গড়িয়ে গড়িয়ে জল পড়ছে বাবু। আরে লিলু, অনেক দিন পরেনি তো, তাই আজ অঝোর ধারায় ছড়ে পড়ছে রে লিলু। সেই সেই কবে কেঁদেছিলাম যেদিন পারুলকে 5 বছরে রেখে তোর কর্তামা মারা গেল। আজ আজ আবার এতদিন পরে লিলু, সে ছবি আমার কালো কালিতে ঠেকে গেল। নীলু, ওই ওই দেখ নীলু, তোর কর্তামা আমাকে হা করে গিলতে আসছে, চিৎকার করে জবাব চাইছে। আমার আমার মেয়ের কেন এই অবস্থা হলো? আমি দাদা, আমি আমি আর ভাবতে পারছি না। আমি পালাবো, আমি পালাবো। আমি হ্যাঁ, আমি দোষী, আমি পাপী। সেদিন আমি যদি ওই মাস্টারকে এখানে ঢুকতে না দিতাম, আমি যদি বাড়ি থেকে বের করে দিতাম, ওরা করতো না। এই ঠাকুর, তুমি আমার শাস্তি দাও ঠাকুর, তুমি আমার শাস্তি দাও। ওর খাওয়াই হয় না।
কোথাও যাওয়া হয় না। আর আমি কিছু বলতে গেলে কেউটের মতো ফসকে ওঠে। সবই বুঝলাম, কিন্তু তোমাদের এই কিন্তু আর জেদের জন্যই আমার এই অবস্থা। প্রশান্তকে বিয়ে করলে আমি কত সুখী হতাম। ছেলেবেলা থেকে তার সঙ্গে আমি মিশেছি, তাকে আমি ভালোভাবেই চিনতাম। তোমরাই আমাকে এই বিয়েতে বাধ্য করেছো। তুই বল লীলা, কি করলে তুই সুখী হবি? তোর জন্য যে কোনো অসাধ্য সাধন করতে আমি প্রস্তুত। পারবে তোমার বোনাইকে তার দাদা বৌদির কাছ থেকে আলাদা করে দিতে? দাদা বৌদি আর মাথাটা খেয়েছে। ওরা আজকারা না দিলে এতদিনে ওকে আমি বাগিয়ে আনতে পারতাম। বেশ, তোর কথা আমি রাখবো। প্রয়োজন হলে শকুনের ভূমিকা অভিনয় করে গৌতম সেনের এই সোনার সংসারটাকে আমি ভেঙে টুকরো করে দেব। তাই দাও দাদা, তাই দাও। অচিরে তুই আমার কথার উপযুক্ত প্রমাণ পাবি। দাদা, তুই যে আমার স্নেহের একমাত্র ছোট বোন, তোর সুখের জন্য আমি পারি না এমন কোন কাজ এ পৃথিবীতে নেই রে বোন, এ পৃথিবীতে নেই, এ পৃথিবীতে নেই। হ্যাঁ, আমি আলাদাই হতে চাই। তখন দেখবো দাদা বৌদির জন্য ওই কত দরদ উঠে উঠে। দরদ দরদ আপনি কেটে যাবে ছোট বউ। ছেলেবেলা থেকে বড় আপন করে দেখে এসেছি তাই। দেখো তুমি, তোমাদের স্বামী স্ত্রীর মতো মিথ্যেবাদীর সঙ্গে আর যে ভয় করুক না কেন, কিন্তু আমি করবো না। মিথ্যেবাদী? আমি মিথ্যেবাদী? নয়তো কি? আলমারি থেকে যেদিন পারুলের ফটো চিঠি আমি পেলাম, সেদিন তুমি আমাকে কি বলেছিলে? আমি হ্যাঁ, শুধু তাই নয়, পারুলের সম্বন্ধে আমাকে বোঝাবার জন্যই যে মিথ্যে কথাগুলো তোমরা আমার স্বামীকে বই থেকে শিখিয়ে দিয়েছিলে, আমি আড়াল থেকে কানে পেতে সবকিছু শুনে নিয়েছি। ছোট বউ। বলেছিলে না, ছোট বউকে বলে দিও পারুল আমার বোন, মানে তোমার দাদার শালী। তার সঙ্গে চিঠিপত্র তাই আদান প্রদান হতো। হঠাৎ একটা দুর্ঘটনায় মারা যায়। আমি এ কথা বলনি কেন? বেশ, তুমি তোমার স্বামীর পিঠে খেয়ে বলো তো। উদয়ের কাছে ক্ষমা চেয়ে নাও বকুল। সত্যি আমাদের অপরাধ হয়ে গেছে। আমরা ভেবেছিলাম কথাটা চেপে রাখতে পারলে ওদের মধ্যে মনোমান্য কেটে যাবে, কিন্তু ব্যাপারটা যে হিতে বিপরীত হয়ে দাঁড়াবে তা আমি বুঝতেও পারিনি। তা তো বলবেনি। সব কথা যখন আমি শুনে ফেলেছি। শুনতে আমিও কিছু বাকি রাখিনি সতী শিরোমণি। কি শুনেছো? একটু আগে তোমার সঙ্গে তোমার দাদার যে কথাগুলো হচ্ছিল, পাগল। বৌদি ওকে তুমি জিজ্ঞেস করো তো বাপের বাড়িতে প্রশান্ত নামের ছেলেটির সঙ্গে ওর কি সম্বন্ধ। তুমি হ্যাঁ, আমি না হয় চরিত্রহীন, আমার দাদা বৌদি না হয় মিথ্যেবাদী, তুমি যদি সতী
সাক্ষী করে বিয়ে করা বউ, আজ তুমি এসেছো আমায় ভালো করতে, কিন্তু একবার, শুধু একবার ভেবে দেখো তো নীলিমা, দাদা যদি তার লেখাপড়া বন্ধ করে দিয়ে আমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ না করে তুলতো, বৌদি যদি, আমার এই বৌদি যদি আমাকে মায়ের সেবা যত্ন দিয়ে বড় করে না তুলতো, তাহলে কি তুমি আমার গলায় বরমাল্য দিতে পারতে কি আজ এ বাড়িতে দাঁড়িয়ে দাদা বৌদিকে এভাবে আঘাত দিয়ে কথা বলতে? উত্তম চক্কর হতে পাকা, তোকে আর বক্তৃতা দিতে হবে না। ঠিক আছে বৌমা, হ্যাঁ তুমি যখন বলছো আমরা না হয় আলাদা হয়ে যাই। না ওগো, না না না, ও তুমি কি বলছো? বলো না। আমিও বলছি দিদি, তোমরা আলাদা হয়ে যাও। হয়ে যাও, তাই না? আর আমি বলছি শোনো, প্রয়োজন হলে তোমাকে ত্যাগ করে আমি আমার রাম সীতার মতো দাদা বৌদির পদসেবা করে আমার জীবনটা আমি কাটিয়ে দেব, তবু তোমার মুখে হাসি ফোটানোর জন্যে ওদেরকে আমি আলাদা করে দিতে পারবো না। এটাই কি তোমার শেষ কথা? উপায় নেই নীলিমা, উপায় নেই। আমার দাদা বৌদি আমাকে আমার মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে বড় করে তুলেছে, আর তুমি আজ তোমার মায়া মন্ত্রে বশীভূত করে আমাকে ওই বড় থেকে ছোট করে দিতে চাইছো। তোমাদের উত্তম উত্তম হয়ে বেঁচে থাকতে চায় দাদা, এই দানবীর কথা বিশ্বাস করে দেবী দেবীকে নির্বাসনে পাঠিয়ে অধমের পরিচয়। আমি তোমাকে কথা দিচ্ছি, না যাবো না, কথা তুমি দিও না গো, কথা তুমি দিও না। আমার পাগলের কাছ থেকে আলাদা হয়ে আমি যে কিছুতে বাঁচতে পারবো না। ওগো, আমার শাশুড়িকে মরবার সময় ওকে আমার কোলে তুলে নিয়ে গেছে, আমি ওকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর গান গেয়েছি। ও যে আমার বুকে হাজারো লাথি মেরে বড় হয়েছে। আর আমি ওকে কিছুই করিনি। ভেবে দেখো তো, সেই ঝড়ের রাতের কথা, শুশু সমিতে বাতানে বইছে, পরে পরে করে বাজি যাচ্ছে, গাছে পালা ভেঙে পড়ছে, অথচ একটা জনপ্রাণীও বাড়ির বাইরে বেরোতে পারেনি, অথচ আমি অসুস্থ ভাইয়ের জন্যে ওষুধান্তে গন্ধে ছুটে যাই। এবছর কলিরাই সারা গা উজাড় হয়ে গেল। না না গো না, ও সব কথা তুমি বলো না, আমার গায়ে কাঁটা দিচ্ছে। বলি সবাই তুলে মারবো, কিন্তু গাছের গোড়ায় কয়জনে জল দেয় সে খবর কেউ রাখে না। তা না রাখুক, তবু আমাদের বড় করা গাছের ছায়া ছেড়ে আমরা কোথাও যাব না গো, আমরা কোথাও যাব না। যেতেই হবে গর্ব, গাছ যখন ছোট ছিল তখন আমাদের অধিকারে ছিল, এই গাছ এখন বড় হয়েছে আমাদের অধিকার ফুরিয়ে গেছে। না গো না না, আজও আজও সে আমার সেই ছোট্ট পাগলি রয়ে গেছে। আজও আমি ভাত বেড়ে না দিলে তার খাওয়া হয় না, আমি আয়না ধরে সামনে না দাঁড়ালে মাথায় চিরুনি দেয় না, আমি জল তুলে না দিলে সে স্নান করে না। ওগো, আলাদা হয়ে গেলে এই সব কাজ তাকে কে করে দেবে বলো? আমি করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ
ছোট বউ করবে তার বইয়ের কাজ, আর এই বড় বউ করবে তার মায়ের কাজ। দিদি, হ্যাঁ, হ্যাঁ গো, হ্যাঁ। ছেলের কাছ থেকে মা কি কখনো দূরে সরে গিয়ে থাকতে পারে বোন? পারে না, কখনো পারে না, কখনো না, কখনো না। দিদির কথা আপনি শুনলেন তো? পাগল ছাড়া তার মুখে আর কোনো কথাই নেই। আর আপনার ভাই বৌদি বিনে এই শ্রীভুবন অন্ধকার। আপনি বলুন তো, চোখের সামনে কি এই সমস্ত সহ্য করা যায়? না ছোট বউ, ব্যথাটা বকুলেরই একটু বেশি লাগার কথা। বৌমা, মা মারা যাওয়ার পর বাবাও রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। সেই থেকে বকুল নিজের হাতে এই সংসারটাকে ফুলে ফলে সাজিয়েছে। অসব বাকি দিদিকে কোন রকমে রাজি করিয়ে সেবারে ধুইতে পারবেন কিনা আপনি সেটাই বলুন। চেষ্টা করবো। চেষ্টা নয়, আমাকে কথা দিন, নইলে কিন্তু আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। আর মনে রাখবে, মরার আগে আমি পুলিশের কাছে এমন স্টেটমেন্ট দিয়ে যাব, বাবু মা না, আদি বাদে কাজ তুমি করো না। আমি তোমাকে কথা দিচ্ছি, একই সপ্তাহের মধ্যে আমরা নয় এই সংসার থেকে আলাদা ফিরে যাবো। বেশ, একটা সপ্তাহ না হয় আমি মুখ বুঝেই থাকবো। দেখবো আপনার প্রতিশ্রুতি মূল্য কতখানি, কথাটা যেন মনে থাকে। ভগবান এই দিল না কোঠারা, রইল না সম্বলে কিছু, অশ্র জলে ছাড়া। কথা দিয়েছো, হ্যাঁ ভাই, দিয়েছি। আর এই কথা যখন দিয়েছি, তোমার কথা তুমি রাখবে সে আমি চাই। তাই তো জোর গলায় লীলাকে আমি বলে এলাম, ওই পূর্বের সচিব পশ্চিম উঠল, তোর ভাসুরের ঠাকুরের কথা নড়চড় হবে না। এই করো প্রবল ভাই, ওই ভগবানের কাছে প্রার্থনা করো, তোমার বোন আমার বোন, সেই বোনের দুঃখ লাঘবে করতে এই আমি যেন পেতে বানাবো, এই আমি যেন পেতে বানাবো। লীলা আমার একমাত্র বোন। আলাদা থাকলে দেশ সুখেই থাকবে, অভাব অনটনে পড়লে সে আমি দেখবো। দুটো প্রাণী সারা জীবন খেলেও আমার প্রত্যেক সম্পত্তি এক কোণাও কমবে না। কমবে দাদা, কমবে। কারণ তোর বৌদি উত্তম ভালোবাসা এবার নিশ্চয়ই কমবে। সত্যি লীলা, তোর বুদ্ধির তারিফ করতে হয়। তোর ভাসুর ঠাকুরকে একেবারে পোশাক কুকুর বানিয়ে রাখছিস দেখছি। এই তো সবে শুরু। দেখবে একের পর এক আমি সবারই দেওয়াক ভাঙবো। আজ তাহলে আমি আসি। দিন 15 পরে এসে আমি খবরটা নিয়ে যাব। না দাদা, এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত তোমার বাড়িতে যাওয়া হবে না। আরে এক সপ্তাহ তো দেখতে দেখতে কেটে যাবে।
কিন্তু কুটুম্বের বাড়িতে এতদিন 100 বার থাকবে, 1000 বার থাকবে। এমনিতে তো তুমি তোমার বোনের বিয়ে দাওনি, নগদ 50,000 টাকা দিয়েছো। তারপর আসবাবপত্র যে দিয়েছো, এটা তো বাপের জন্যে চোখেই দেখিনি। অবশ্য ঠিক। না না তোমার বাবু, তা মোটেও ঠিক নয়। বাবার প্রতিশ্রুতি দেওয়া না থাকলে টাকা আর আসবাবপত্রে ঘর ভরিয়ে দিলেও তোমার এই ডাইনি বোনের গলায় আমি কখনোই বরমাল্য দিতাম না। তা তুমি কেন? পাগল বলা ছিল কি? স্টপ ইওর মাউথ। ওই বাপ মুখে তুমি পারুলের নাম উচ্চারণ করবে না। তার সঙ্গে তোমার আকাশ পাতাল পার্থক্য। সে হচ্ছে স্বর্গের পরিজাত আর তুমি নরকের ঘৃণ্য দেবী কি? হ্যাঁ, সে হচ্ছে অমৃত ললনা আর তুমি কাল ভুজঙ্গিনী। সে তোমার সুখের জন্য চরম ত্যাগ স্বীকার করেছে আর তুমি কিনা তারই জন্য আমাদের এই সোনার সংসারটাকে বিষের ধোঁয়ায় ভরিয়ে তুলছ। উত্তম, খবরদার উত্তম, তুমি কার সামনে কাকে কি বলছো একবার ভেবে দেখেছো? ভেবে দেখলাম এই যে একজন স্বার্থপর ভদ্রলোকের সামনে তার হিংসুদে মুখরা বোনকে তিরস্কার করছেন ওই গৌতম সেনের ভাই উত্তম সেন। 50,000 টাকা বর্পণ আর কয়েক হাজার টাকার আসবাবপত্র দিয়েছ বলে মনে করো না তোমার বোনকে আমি স্বর্গের দেবীগানে মাথায় করে ধেই ধেই করে নাচবো। হীন মনোভাবা সম্পন্ন মেয়েদের যেভাবে নেকলেস করে চলা উচিত, ওকে আমি সেভাবে নেকলেস করে চলবো। সেন্সের অভাব আমার নেই, তোমাদের আছে। আমার যতটুকু কমন সেন্স আছে তা তোমাদের ভাই বোনদের মধ্যে যদি ততটুকু থাকতো তাহলে এই সংসারের স্বর্গীয় হাসি খুশি চির অক্ষয় চির অমলিন হয়ে থাকতো। উত্তম! আমি তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি তোমার বাবু, এটা আমার বাড়ি। এই বাড়িতে থাকে গৌতম সেনের মতো মহৎ উদার মানুষ, থাকে আমার বৌদির মতো স্নেহময়ী নারী। এই শান্তি কুঞ্জে তুমি যদি আগুন ধরাবার চেষ্টা করো, তোমাকে আমি পরম আত্মীয় বলে খাতির করব না। মারবে মারবে নাকি? না না সুমন্দি মশাই, না। যে হাতে আমি আমার রামচন্দ্র সীতা বৌদির পুজো করি, পায়ের ধুলো মাথায় তুলে নেই, সেই হাতে তোমাদের মারধর করে নিজেকে আমি বিবেকের কাছে ছোট সাজাতে পারবো না। তবে কি করবে? কি করবি? তোমাকে আমি হাতে না মেরে হাতেই মারবো। তার মানে? মানে অতি সোজা, বুঝতে পারলে না? মানেটা অতি সোজা। তুমি যদি আমার দাদা মোদির সঙ্গে মিলেমিশে থাকতে পারো, আমি তোমাকে মাথার মণি করে রাখবো। আর যদি সারাক্ষণ এইভাবে ওই সাপের মতো ফোঁস করতে থাকো, তাহলে ছাই ফেলতে যেমনি আলুগুলো পড়ে থাকে, তোমাকেও ঠিক তেমনি এই বাড়িতে সারা জীবন পড়ে থাকতে হবে। অপমানের প্রতিশোধ আমি নেব। স্কাউটেলটাকে আমি বুঝিয়ে দেব তমাল দত্তর বোনকে সে বিয়ে করেছে। যে তমাল দত্ত দিনকে রাত করতে পারে। তাই করো দাদা, তুমি তাই করো। ওই রাস্তাটা বুঝুন, দত্ত বংশের ছেলে মেয়েরা অপমান কখনো মুখ বুজে সহ্য করে না। অপমানের প্রতিশোধ তারাও নিতে জানে। তোকে আর সে কথা স্মরণ করে দিতে হবে না বোন। অপমানের প্রতিশোধ আমি ভালো করে নেব।
উত্তম সেন, সকল জানি and গৌতম সেন, রেডি? তোমাদেরকে আমি এমন জালের ফাঁকা জাতি ভীষণ আমার সেই চক্রান্তের ফাঁস থেকে ভালো তোমাদের বাঁচাতে পারবে না, তোমাদেরকে বাঁচাতে পারবে না।